হ্যালো এভরিওয়ান, লাইভ লেসন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব। এই প্রশ্নগুলি থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষার দিন দেখবে কমন পেয়ে গেছো। তাহলে চলো প্রশ্নগুলি শুরু করি। দেখো, এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, অর্থাৎ যেই উত্তরটি সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। এখন চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই যে কী কী প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি, অন্ধত্ব, রিকেট আর ম্যারাসমাস। তাহলে বলো, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কোনটি? ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট। কি বললাম? ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট। তাহলে বাকি রোগগুলো কিসের অভাবে হয় সেগুলো একটু দেখে নিই চলো। এই যে বেরিবেরি রোগ হয় কিসের অভাবে জানো? বেরিবেরি রোগটি হয়ে থাকে ভিটামিন বি এর অভাবে। তাহলে কি বললাম? যে বেরিবেরি ভিটামিন বি থেকে বেরিবেরি, মনে রাখবে। এবার দেখো, এখানে আছে অন্ধত্ব। মনে রাখবে যে অন্ধত্ব হয় ভিটামিন এ এর অভাবে। তাহলে এ থেকে অন্ধত্ব, মানে ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি, আর ম্যারাসমাস রোগটা হয়ে থাকে প্রোটিনের অভাবে। কিসের অভাবে ম্যারাসমাস হচ্ছে? প্রোটিনের অভাবে আমাদের ম্যারাসমাস রোগটি হয়ে থাকে। তাহলে চলো আর একবার আমরা প্রশ্নটা দেখে নিই যে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো, তার উত্তর হচ্ছে রিকেট। ডি এর অভাবে রিকেট, ভিটামিন ডি এর অভাবে রিকেট। বেরিবেরি ভিটামিন বি এর অভাবে, বি থেকে বেরিবেরি। অন্ধত্ব ভিটামিন এর অভাবে হচ্ছে অন্ধত্ব, এ থেকে অন্ধত্ব, মনে রাখবে। এছাড়া তোমাদের অন্ধত্বর বদলেও কিন্তু আসতে পারে যে রাতকানা। অন্ধত্ব মানেই রাতকানা, তাহলে ভিটামিন এর অভাবেই হচ্ছে কিন্তু রাতকানা। আর এখানে আছে ম্যারাসমাস রোগটি হয়ে থাকে প্রোটিনের অভাবে। চলো এখন আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্নটি কী আছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো যে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো বাসস্থান ধ্বংস হওয়া, খাদ্যের অভাব, বিশ্ব উষ্ণায়ন, নাকি পরিবেশে নতুন জীবের আগমন? বলতে পারবে তোমরা যে এই যে সাইবেরিয়া, সেখানকার বাঘের অস্তিত্ব সংকট কেন হচ্ছে? বাসস্থান ধ্বংসের কারণে, নাকি খাদ্যের অভাবে, নাকি বিশ্ব উষ্ণায়নের কারণে, নাকি পরিবেশে নতুন জীবের আগমন হওয়ার কারণে? এটির উত্তর হলো বাসস্থান ধ্বংস হওয়া। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকট হয়ে পড়ছে কারণ তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। এবার তাহলে বলো যে বিশ্ব উষ্ণায়নের কারণে কোন প্রাণীটির অস্তিত্ব সংকট হচ্ছে? বিশ্ব উষ্ণায়নের কারণে কোন প্রাণীটির অস্তিত্ব সংকট হচ্ছে বলো দেখি। বিশ্ব উষ্ণায়নের কারণে পেঙ্গুইনের অস্তিত্ব সংকট হয়ে পড়ছে। বরফের দেশে যে পেঙ্গুইনগুলো দেখা যায়, বিশ্ব উষ্ণায়ন হওয়ার কারণে কিন্তু ওই পেঙ্গুইনগুলির অস্তিত্ব সংকট হয়ে পড়ছে। আর পরিবেশে নতুন জীবের আগমন হওয়ার কারণে কোন প্রাণীর অস্তিত্ব সংকট হচ্ছে বলো তো? পরিবেশে নতুন জীবের আগমন হওয়ার কারণে গ্যালোপগাস দ্বীপপুঞ্জের যে কচ্ছপ, সেগুলির কিন্তু অস্তিত্ব সংকট হয়ে পড়েছে। দেখো, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যেটির কারণে বিখ্যাত সেই প্রাণীটি হলো পেঙ্গুইন, কচ্ছপ, কোয়ালা, কস্তুরী মৃগ। একটু আগেই কিন্তু আমি এটির উত্তর বলে দিলাম যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণী কোনটা, কার অস্তিত্ব সংকট হয়ে পড়েছে। বলে দিলাম, নতুন জীবের আগমন হওয়ার কারণে কার অস্তিত্ব সংকট হয়ে পড়েছে? কচ্ছপ। এই উত্তরটা হবে কচ্ছপ। আর পেঙ্গুইন কোথায় দেখা যায় বললাম? পেঙ্গুইন দেখা যায় মেরুদেশে। আর এই কোয়ালা কোথায় দেখা যায় জানো? কোয়ালা দেখা যায় অস্ট্রেলিয়াতে। তোমাদের হয়তো আমি একই কথা অনেকবার বলছি, তার কারণ যাতে তোমরা আমার কথাটি শুনে শুনে মনে রাখতে পারো বা অনেকটাই তোমাদের মনে থেকে যায়। কস্তুরী মৃগ কোথায় দেখা যায়? কস্তুরী মৃগ দেখা যায় হিমালয়ে। আর এই কস্তুরী মৃগ থেকেই কিন্তু আমরা মৃগনাভি পেয়ে থাকি। আর একটা কথা বলে দিই, এই যে অস্ট্রেলিয়ায় যে কোয়ালা পাওয়া যায়, এই কোয়ালার কিন্তু আবার প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা। আমি যা যা বলছি মনে রাখবে, যেটুকু বলছি সবই কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে এবং ওই প্রশ্নগুলো কিন্তু আসতেও পারে। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা এখন আমরা দেখে নিই। মিনামাটা রোগের জন্য দায়ী পারদ,
আর্সেনিক, ফ্লোরাইড না নিকেল? কোনটি? এই যে মিনামাটা রোগ, মিনামাটা রোগের জন্য দায়ী কোনটি? মিনামাটা রোগের জন্য দায়ী হলো পারদ। পারদের কারণে আমাদের মিনামাটা রোগটি হয়ে থাকে। তাহলে আর্সেনিকের কারণে কি হয়? আর্সেনিকের কারণে যে রোগটি হয় সেটি হলো ব্ল্যাক ফুট ডিজিজ। কি বললাম? আর্সেনিকের কারণে হয়ে থাকে ব্ল্যাক ফুট ডিজিজ। আর এই ফ্লুরাইড যদি বেড়ে যায় জলের মধ্যে তাহলে আমাদের দাঁতে হলুদ হলুদ ছোপ পড়ে এবং দাঁত ও হাড় কি হয় অনেকটা দুর্বল হয়ে পড়ে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, কোন রোগ তার মারণ লীলার জন্য ব্ল্যাক ডেথ নামে পরিচিত? অপশনগুলো দেখে নিই, যক্ষা, ম্যালেরিয়া, কলেরা আর প্লেগ। তাহলে কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? ব্ল্যাক ডেথ নামে পরিচিত হচ্ছে প্লেগ রোগটি। বলো তো প্লেগ রোগ কিসের কারণে হয়ে থাকে বা প্লেগ রোগ কে ছড়ায়? এই প্লেগ রোগ কিন্তু ইঁদুরে ছড়ায়। প্লেগ একটা ইঁদুর বাহিত রোগ। তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে যে ইঁদুর বাহিত রোগ কোনটা, তখন উত্তর হবে কিন্তু প্লেগ। ইঁদুর বাহিত রোগ প্লেগ। আর প্লেগ রোগের অপর নাম কি বললাম? এটি ব্ল্যাক ডেথ নামেও কিন্তু পরিচিত। দেখো এখানে আমি বলেছি যে ব্ল্যাক ডেথ, আর একটি ডেথ আছে সেটা হচ্ছে হোয়াইট ডেথ। আর এই অপশনগুলির মধ্যেই কিন্তু আছে একটি উত্তর হবে। তাহলে কোনটা হোয়াইট ডেথ নামে পরিচিত বলো তো? ব্ল্যাক ডেথ তো প্লেগ হলো, আর হোয়াইট ডেথ হচ্ছে যক্ষা। যক্ষা রোগের আবার অপর নাম হচ্ছে টিবি। যক্ষা রোগ কিন্তু হোয়াইট ডেথ নামে পরিচিত, হোয়াইট ডেথ। আর ম্যালেরিয়া রোগটি কে ছড়ায় বলো? তোমরা পারবে এটা। ম্যালেরিয়া রোগটি হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগ স্ত্রী অ্যানোফিলিস মশা। আর কলেরা রোগটি হচ্ছে ব্যাকটেরিয়া। এটা জলের মাধ্যমে, যদি আমরা দূষিত জল পান করি তাহলে কিন্তু আমাদের কলেরা রোগ হয়। এটি ব্যাকটেরিয়ার দ্বারা ছড়ায় এবং এটি জলবাহিত রোগ, মনে রাখবে। দেখো পরের প্রশ্নটি হলো, মশার প্রধান রক্তচোষক নলটি হলো ল্যাব্রাম, লেবিয়াম, ম্যান্ডিবল, প্রোবোসিস। আমরা সবাই জানি যে মশা আমাদের দেহ থেকে রক্ত নেয়, মানে রক্ত চুষে নেয়। কিন্তু রক্ত চোষার যে নলটা সেটির নাম কি? সেটির নাম জানো? এটা কিন্তু ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। মশার প্রধান রক্তচোষক নলটি হলো ল্যাব্রাম। আমি যা যা প্রশ্ন করাচ্ছি সব প্রশ্নগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ। এমসিকিউ আকারে না এলেও হচ্ছে ধরো তোমাদের প্রশ্ন আকারে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মতো বা শূন্যস্থান পূরণে কিন্তু দিতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি জলবাহিত রোগ? বসন্ত, প্লেগ, কলেরা আর ম্যালেরিয়া। তোমরা বলার একটু চেষ্টা করো যে কোনটি জলবাহিত রোগ। বসন্ত রোগ বলতে পক্স রোগটিকে বোঝায় এবং এটি কিন্তু বাতাসবাহিত রোগ বা বায়ুবাহিত রোগ, যার কারণে দেখবে কারোর বসন্ত রোগ হলে বা পক্স হলে তার আশেপাশে যেতে মানুষ বারণ করে, কারণ তার ভাইরাস নাকি বাতাসে ভেসে বেড়ায়। এটি বাতাসবাহিত রোগ। প্লেগ রোগ তো আমরা দেখে নিলাম, প্লেগ রোগ হচ্ছে ইঁদুরবাহিত। ম্যালেরিয়া আমরা সবাই জানি যে একটি মশাবাহিত, আরও ভালো করে বললে এটি স্ত্রী অ্যানোফিলিস মশাবাহিত। তাহলে পড়ে থাকছে আমাদের কলেরা। তাহলে জলবাহিত রোগ হলো কলেরা এবং ব্যাকটেরিয়ারা ছড়ায়, মানে ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু এই কলেরা রোগটি হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্নটা কি আজকে, যে এডিস মশা নাকি সাধারণ মাছি না কালো মাছি নাকি বেলে মাছি কালাজ্বর রোগটি ছড়ায়? বলো কোন মাছি উত্তর হবে বা কোন মশা উত্তর হবে? না, কালো মাছি নয়, উত্তর হচ্ছে বেলে মাছি। বেলে মাছি কিন্তু কালাজ্বর রোগটি ছড়ায়, ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এইখানে প্রথমে যেটি দেখছো যে এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়, মনে রাখবে। এটিও খুব গুরুত্বপূর্ণ যে ডেঙ্গু কে ছড়ায়? এডিস মশা। ম্যালেরিয়া বলে দিয়েছি, অ্যানোফিলিস মশা, আর কালাজ্বর বললাম বেলে মাছি। কোন ভিটামিন জলে গুলে যায় বা জলে দ্রাব্য? দুভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটি করতে পারে যে কোন ভিটামিন জলে গুলে যায় বা জলে দ্রাব্য ভিটামিন কোনটি। অপশন দিয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে আর ভিটামিন ই।
খুব ভালো করে মনে রাখবি যে জলে গুলে যায় দুটি ভিটামিন, ভিটামিন বি ও ভিটামিন সি। তাহলে কি বললাম যে কোন কোন ভিটামিন জলে গুলে যায়? ভিটামিন বি ও ভিটামিন সি। একসঙ্গে আমরা বলতে পারি যে বিসি, মানে ভিটামিন বি ও ভিটামিন সি কিন্তু জলে গুলে যায়। কোন ভিটামিন জলে গুলে যায় সেটি আমরা জেনে নিলাম, কিন্তু বাকি ভিটামিনগুলো অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই আর একটা পড়ে আছে ডি। তো একসঙ্গে আমরা বলতে পারি যে এডিইকে ভিটামিন, এডিইকে এই ভিটামিনগুলো তাহলে কিসে গোলে? এরা নিশ্চয়ই জলে গোলে না, এরা হচ্ছে ফ্যাট বা চর্বি বা তেলে গোলে। ফ্যাট বা তেল, ফ্যাট বা তেলে কিন্তু এরা দ্রাব্য বা এরা গুলে যায়। কি বললাম যে ভিটামিন এ ডি ই কে এরা ফ্যাট বা তেলে দ্রাব্য, অর্থাৎ ফ্যাট বা তেলে এরা গলে যায়। দেখো 10 নম্বর প্রশ্নটি হলো ভেজাল সর্ষের তেল খেলে কোন রোগটি হয়? পক্ষাঘাত, ল্যাথারিজম, ড্রপসি নাকি ক্যান্সার? ভেজাল সর্ষের তেল খেলে কোন রোগটি হয়? পক্ষাঘাত কিন্তু ল্যাথারিজমেরই অপর নাম। মানে তার মানে হলো যেই রোগটি ল্যাথারিজম সেই রোগটি কিন্তু পক্ষাঘাত। আর ভেজাল সর্ষের তেল বলতে কি বোঝায়? ভেজাল সর্ষের তেল বলতে বোঝায় ধরো সর্ষে আছে, তার সঙ্গে কিছু শিয়াল কাটার বীজ মেশানো হচ্ছে, দিয়ে যে তেলটি উৎপন্ন করা হয় সেটি হচ্ছে ভেজাল সর্ষের তেল। এই ভেজাল সর্ষের তেল খেলে কিন্তু আমাদের ড্রপসি রোগটি হয়ে থাকে। কি হয়? ভেজাল সর্ষের তেল খেলে ড্রপসি রোগটি হয়ে থাকে, এই ড্রপসি। আর কি বললাম যে ল্যাথারিজম বা পক্ষাঘাত এরা কিন্তু একই রোগ। আর ক্যান্সার কিসের কারণে হয়? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির কারণে ক্যান্সার রোগটি হয়ে থাকে। চলো, আমাদের সমস্ত এমসিকিউ প্রশ্ন শেষ হয়ে গেছে। এখন আমরা শূন্যস্থান পূরণ করো প্রশ্নগুলি দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হলো দুধ থেকে দই তৈরিতে আমরা ড্যাশের সাহায্য নিই। বলতে পারবে কিসের সাহায্য নিই? একটা ব্যাকটেরিয়ার সাহায্য নিই। তোমরা এবার বলো কোন ব্যাকটেরিয়া? কোন ব্যাকটেরিয়ার সাহায্য আমরা নিয়ে থাকি দুধ থেকে দই তৈরিতে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই নামটি এখন একবার ভালো করে মনে রাখো, তার কারণ এই একই উত্তর তোমরা ক্লাস 8-এ পড়বে, ক্লাস 9 এমনকি ক্লাস 10-এও পড়তে হয় যে দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ড্যাশ সালে কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করে? কত সালে কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করে জানো? এটির উত্তর হবে 1899। আর প্লেগ রোগ আমি বললাম কি বাহিত রোগ? প্লেগ রোগ হলো ইঁদুর বাহিত রোগ। আর প্লেগ রোগের অপর নাম বললাম ব্ল্যাক ডেথ, মানে প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামেও পরিচিত। আর 1899 সালে কলকাতায় প্লেগ রোগ কিন্তু মহামারীর আকার ধারণ করেছিল, মানে প্রচুরভাবে বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চলো পরের প্রশ্নটি দেখে নিই। 3 নম্বর প্রশ্নটিতে কি বলছে? তোমার বন্ধু রতন প্রায় সময়ই কাঁদে, মন খারাপ করে একা বসে থাকে। তোমার বন্ধুর সমস্যাটি হলো। বলো কি হবে? ধরো তোমার আশেপাশে তোমারই কোনো বন্ধু প্রায় সময় কাঁদছে বা মন খারাপ করে বসে আছে, তাহলে তোমার বন্ধুর সমস্যাটি কী বা তার কী হয়েছে? আগে বলে দিই, হ্যাঁ, বন্ধুর সমস্যাটি কী হয়েছে, পরে আমরা দেখব যে বন্ধুর সমস্যা এরকম যদি সমস্যা হয়ে থাকে তোমার কোনো বন্ধুর, কীভাবে সেটির সমাধান করবে। উত্তরটি হবে মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন। কি বললাম? উত্তরটি হবে মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন। এবার ধরো তোমার কোনো বন্ধুর এরকম হয়েছে, তাহলে কি করবে? যদি তোমার কোনো বন্ধুর মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন হয়ে থাকে, তাহলে সেই বন্ধুটির সঙ্গে ভালো করে কথা বলবে, তাকে একা থাকতে দেবে না, তার সঙ্গে একটু হাসি মজা করবে। পড়াশোনার সঙ্গে সঙ্গে হাসি মজাও করো, খেলাধুলাও করবে, আর তার সঙ্গে লাইফ লেসন চ্যানেলটিকেও ফলো করবে। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখে নিই। WHO এর পুরো কথা হলো, মানে আমরা বলতে পারি হু এর পুরো কথা হলো। এখানে হু বলতে ইংলিশের কে নয়, হু এর পুরো কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কি বললাম? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড মানে বিশ্ব, হেলথ মানে স্বাস্থ্য, আর অর্গানাইজেশন মানে সংস্থা।
আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রেসারপিন পাওয়া যায় ড্যাশ থেকে। রেসারপিন পাওয়া যায় কি থেকে? রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা থেকে। চলো এই ধরনের তাহলে আরেকটি প্রশ্ন আমি তোমাদের করে, আমি যা যা প্রশ্ন করছি বা যা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি সব কিন্তু তোমাদের বইতে আছে। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা থেকে, তাহলে সিংকোনা গাছের ছাল থেকে কি পায় বলো? সিংকোনা গাছের ছাল থেকে আমরা কি পেয়ে থাকি? সিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পেয়ে থাকি। আর এই যে মশাবাহিত মানে স্ত্রী অ্যানোফিলিস মশা আমাদের ম্যালেরিয়া রোগটি যে ছড়িয়ে থাকে, ওই ম্যালেরিয়া রোগের ওষুধ কিন্তু সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, বা কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ঔষধ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে। আমাদের চুল আর নখে কোন প্রোটিনটি থাকে? আমাদের চুল ও নখে থাকে কেরাটিন প্রোটিন। তোমাদের মনে হতে পারে এটি যে ম্যাম চুল আর নখেও প্রোটিন থাকে। হ্যাঁ, আমাদের চুল আর নখও কিন্তু কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। আমাদের আজকের 7 নম্বর প্রশ্নটি হলো ড্যাশের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। জানো তোমরা কিসের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়? আয়োডিন। এর উত্তর হবে যে আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। গলগণ্ড মানে হচ্ছে গলা ফুলে যাওয়া। তাহলে বলো, যদি আমরা চাই যে আমাদের গলগণ্ড রোগ না হোক তাহলে আমরা কি করব? বেশি পরিমাণে আয়োডিনযুক্ত খাবার খাবো। এবার আয়োডিন থাকে কিসে? আয়োডিন সমৃদ্ধ নুন খেতে হবে, তাহলে আর গলগণ্ড বা গয়টার রোগটি হবে না। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে রক্তাল্পতা হলে আমাদের শরীরে ড্যাশের সংখ্যা কমে যায়। রক্তাল্পতা অর্থাৎ রক্ত অল্প হয়ে যাওয়া। রক্ত যদি আমাদের শরীরে কমে যায় বা রক্তাল্পতা যদি আমাদের শরীরে হয় তাহলে আমাদের শরীরে কিসের সংখ্যা কমে যায়? আমাদের রক্তে বিভিন্ন ধরনের কণিকা থাকে। তোমাদের অত জানার দরকার নেই, তোমরা মনে রাখবে যে রক্তাল্পতা হলে আমাদের লোহিত রক্তকণিকা কমে যায়। কি বললাম? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। তাহলে যদি আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাবে। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখে নিই। বলছে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে ড্যাশ ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। আরেকবার পড়ি, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে ড্যাশ ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। কি হবে বলো? কোন ট্যাবলেট দিতে হয়? উত্তরটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন শুধু লাইট হয় না, হ্যালোজেন ট্যাবলেটও হয় যেটি দিয়ে আমরা জল শোধন করতে পারি। তাহলে কি বললাম? আমরা যদি জলকে জীবাণুমুক্ত করতে চাই তাহলে জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট দিতে হবে, এবং এই হ্যালোজেন ট্যাবলেট কী করে? জলকে জীবাণুমুক্ত করে দেয়। আচ্ছা বলো, যদি তোমার কাছে হ্যালোজেন ট্যাবলেট না থাকে আর তুমি জলকে একদম বিশুদ্ধ করতে চাও তখন কি করবে? তখন আমাদের জলকে ফুটিয়ে খেতে হয়। আজকের একদম শেষ প্রশ্নটি হলো হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। কে আমাদের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে? চলো উত্তর দাও, বলো। এটা একটি ভিটামিন, কিন্তু কোন ভিটামিনটা তোমাদের এখন বলতে হবে যে আমাদের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে কোন ভিটামিন। এর উত্তর হচ্ছে ভিটামিন ডি। আর ভিটামিন ডি আমরা কোথা থেকে পেয়ে থাকি বলো তো? ভিটামিন ডি পাই আমরা সূর্যের আলো থেকে। একটা মজার ব্যাপার বলি শোনো, এই যে ভিটামিন ডি, এই ভিটামিন ডিটাকে আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি, সেই জন্য এই ভিটামিন ডিকে কিন্তু বলা হয় গরিবের ভিটামিন। মানে যে কোনো মানুষ সেই কিন্তু ভিটামিন ডিটা খুব সহজেই পেতে পারে, মানে আমাদের ভিটামিন ডি এর কিন্তু অভাব হবে না। হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখছে ভিটামিন ডি, আর এই ভিটামিন ডিটাকে আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি পরবর্তীতে আরেকটি ভিডিও এনে করে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলবে আজকের ক্লাসটি কেমন লেগেছে। যদি তোমরা চাও তবেই কিন্তু আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো এবং বাকি সাজেশনগুলোও দেবো। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও যে আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।